পশ্চিমবঙ্গে এতগুলো দেবদেবীর সহাবস্থান অন্য কোনো মন্দিরে একসঙ্গে নেই। প্রচারের আড়ালে রয়ে যাওয়া অর্ধ শতাব্দীরও বেশি প্রাচীন একটি মন্দিরে আজ আপনাদের নিয়ে যাব। সামনে থেকে না দেখলে আমি নিজেও হয়তো বিশ্বাস করতে পারতাম না এত সুন্দর একটি মন্দির এখানে রয়েছে। নমস্কার, মন্দির পরিক্রমায় আজ আমাদের গন্তব্য প্রচারের আড়ালে থেকে যাওয়া সেই সুউচ্চ লক্ষ্মীনারায়ণ মন্দির, কাঁচরাপাড়ার লক্ষ্মীনারায়ণ মন্দির। এই মন্দিরটি নামে লক্ষ্মীনারায়ণ মন্দির হলেও প্রচলিত কোনো দেবদেবী এখানে বাদ নেই। এই একটি মন্দিরে এলেই মোটামুটি সব দেবদেবীর দর্শন হয়ে যাবে। শুধু তাই নয়, এখানকার প্রতিটি বিগ্রহই খুবই দৃষ্টিনন্দন। কাঁচরাপাড়ার এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে কিভাবে পৌঁছবেন এবং সারা বছর এখানে কি কি উৎসব পালিত হয় সেগুলি আমি একে একে সবই বলে দেব। রাস্তার ওপর যে প্রধান ফটক আছে সেটি পেরিয়ে চলে এসেছি মন্দিরের সামনে। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করেই বাঁ হাতে রয়েছে ভগবান শ্রী রামচন্দ্র, ঠাকুর লক্ষ্মণ এবং সীতা মায়ের 3টি বিগ্রহ। রাম সীতা মন্দির ছাড়িয়ে ডান হাতে প্রথমেই রয়েছে সংকটমোচন হনুমান মন্দির। বাম হাতে দেবী সরস্বতীর মূর্তি এটি। দেবী সরস্বতীর সামনাসামনি মা দুর্গা। সামনে সরস্বতী পুজো, তারই একটি নোটিশ দেওয়া আছে এখানে। দেবী দুর্গার পাশে সন্তোষী মাতার মূর্তি। প্রত্যেকটি মূর্তি কিন্তু খুবই দৃষ্টিনন্দন। আমি আগেও বলেছি প্রত্যেকটি মূর্তি এখানে খুবই সুন্দর। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, তার পাশে গোপাল। শীতকাল হওয়ার কারণে প্রত্যেকটি বিগ্রহ কিন্তু শীতবস্ত্র দিয়ে বেষ্টন করা আছে। অনন্ত শয্যায় শায়িত নারায়ণ এবং মা লক্ষ্মী। তার পাশে সিদ্ধিদাতা শ্রী গণেশ। এখানে অনেক মূর্তি, অনেক দেবদেবীর অবস্থান। বেশ বড় আকারের একটি নন্দী মহারাজের মূর্তি। পাশে রয়েছে লক্ষ্মী নৃসিংহদেব এবং লক্ষ্মীনারায়ণ। মাঝখানে ছোট বড় মিলিয়ে 3টি শিবলিঙ্গ এবং একটু ভালো করে খেয়াল করুন চারপাশে অনেক অনেক শিবলিঙ্গ বসানো আছে, কিন্তু চারপাশে ছোট ছোট অনেক শিবলিঙ্গ একটু ভালো করে খেয়াল করলে নজর আসছে। প্রতি রবিবার এবং মঙ্গলবার এই মন্দিরের গুরু ভাই বোন যারা আছেন সবাই কিন্তু মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলি করেন। এবার চলে এলাম জগন্নাথ মন্দিরে। প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানী অবস্থান করছেন। এই মন্দিরের প্রত্যেকটি বিগ্রহ কিন্তু নয়নাভিরাম, খুবই সুন্দর দেখতে বিগ্রহগুলি। সাধারণত অন্যান্য মন্দিরে এতটা সুন্দর বিগ্রহ দেখতে পাওয়া যায় না। প্রতিষ্ঠাতা গুরু মহারাজ শ্রী রামচন্দ্র দেবের আলেখ্য এটি। ইনার প্রচেষ্টাতে এই মন্দিরটি গড়ে ওঠে 1970 সালে। এবার চলে এলাম
রয়েছে মন্দিরের প্রধান প্রধান অনুষ্ঠান সূচি, সেটি একটু বাদে বলবো। এবার আমরা প্রবেশ করলাম এই মন্দিরের প্রধান গর্ভগৃহে, অর্থাৎ শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ বিগ্রহের সামনে। গরুর দেবের মূর্তি রয়েছে একটি, সামনে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের বিগ্রহ। বিগ্রহগুলি আকারে ছোট হলেও দেখতে কিন্তু খুবই সুন্দর। অনন্ত সজ্জায় প্রভু নারায়ণের মূর্তি একটি। এছাড়া মন্দিরের ভেতর দিকটা উপরেও কিছু মূর্তি বসানো আছে। গরুর স্তম্ভের ঠিক পেছনে রয়েছে একটি কালী মূর্তি। মায়ের নাম হচ্ছে শ্রী কমলাময়ী মা। সব জায়গায় সাধারণত মা কালী শিবের উপর দণ্ডায়মান থাকেন, কিন্তু এখানে মা পদ্ম ফুলের উপরে দণ্ডায়মান। এই মূর্তিটিও গুরু মহারাজের ইচ্ছেতেই হয়েছে। শুনলাম তৎকালীন পণ্ডিতেরা এই মা কালীর শিব ছাড়া মূর্তিতে কেউ রাজি ছিলেন না, কিন্তু গুরু মহারাজের যুক্তির কাছে তারা সবাই পরাস্ত হন এবং গুরু মহারাজের ইচ্ছেতেই এই কমলাময়ীর মায়ের প্রতিষ্ঠা হয়। শয়নের ব্যবস্থা রয়েছে পাশে। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধিকার একটি যুগল বিগ্রহ। নবদ্বীপ বা শান্তিপুরে বিগ্রহ বাড়িতে যেরকম মূর্তিগুলো দেখতে পাওয়া যায় অনেকটা সেই ধরনের। রাধাকৃষ্ণের বিগ্রহের পাশেই রয়েছে ধাতুময়ী মা লক্ষ্মীর একটি মূর্তি। পরমগুরু রামচন্দ্র দেবের সমাধি মন্দির এটি। গুরুদেবের একটি সুন্দর বিগ্রহ প্রতিষ্ঠা করা আছে। সামনে সরস্বতী পুজো, তাই মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। মন্দিরগুলি এত উচ্চতা বিশিষ্ট যে ক্যামেরা ধরাই সম্ভব হচ্ছে না। মন্দিরের সেবক ভক্ত শ্রী মনোহর শর্মা আমাদের বললেন লক্ষ্মীনারায়ণ মন্দিরটি 100 ফুট উচ্চতা বিশিষ্ট। একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন মন্দিরের গাত্রে কিন্তু অনেক দেব দেবতার মূর্তি বসানো আছে। সেটা আমি পরে আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করব। আমার নাম শ্যামাপ্রসাদ দে, বর্তমানে মন্দির কমিটির সম্পাদক। এই মন্দিরটা একটা কমিটি আছে, এই কমিটির দ্বারা পরিচালিত হয়। তারা আজকে দেখছেন যারা মন্দিরের গুরু ভাই বোন অনেকে এসছেন, এরা সমস্ত মন্দিরের যারা গুরুদেবের দীক্ষিত আমাদের ঠাকুর শ্রী শ্রী রামচন্দ্র দেব, তিনি নিজের একক প্রচেষ্টাতে এই মন্দিরটা এত বড় মন্দির উনি করেছেন। আমার মনে হয় পশ্চিমবঙ্গে এতগুলো দেবদেবীর সহাবস্থান, এতগুলো দেবদেবীর সহাবস্থান অন্য কোনো মন্দিরে একসঙ্গে নেই, যার জন্যে বহু লোকজনের এখানে আসেন, ওনার দর্শন করেন। উনি 2010 সালের 23শে জুন দেহ রাখেন। তার পরবর্তীকালে ওনারা এক শিষ্য আছেন মহারাজজি যারা বলি, উনি এখানে মন্দিরটা করেন। অন্য অন্য পুজো অর্চনার মধ্যে উনি নিজেদের নিয়োজিত করে রাখেন। বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান সূচি আপনারা এখান থেকে নিতে পারেন। যেখানে একটা অনুষ্ঠানে সারা বছরে আমাদের এখানে কী কী পুজো হয় না হয় তার অনুষ্ঠান সূচি এখানে দেওয়া আছে। এবং যতগুলো বিগ্রহ আছে ততগুলো তিথি অনুযায়ী প্রতিটি দেবদেবীর পুজো আমরা করে থাকি, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে করে থাকি। এটা কোনো প্রচার ছিল না, কারণ উনি প্রচার বিমুখ ছিলেন। এতগুলো মন্দির এক জায়গায় আছে, যারা যারা আসছেন বর্তমানে আমাদের ইউটিউব দেখে তারা সবাই বহু দর্শনার্থী আসছেন এবং দেখছেন। তারা বলছেন আমরা কখনোই জানতাম না এখান দিয়ে যাই, অথচ এতগুলো মন্দির এখানে আছে ভেতরে আমরা কখনো যাই না। কারণ উনি প্রচার করতে ভালোবাসতেন না, বলতেন যারা আসবেন পুজো করবেন দেখবেন প্রণাম করে চলে যাবেন, প্রচারের কী আছে। কিন্তু এখন বর্তমান প্রচারের যুগ, প্রচার করলে লোক জানতে পারে, অনেকে জানেন না, তাদের ইচ্ছা আছে যে কালী মন্দির আছেন কোথায় আসে যায়, কালী যাইলে দেখা যায় একটা দেবদেবীকে উদ্দেশ্য করে একটা মন্দির গড়ে ওঠে। অন্নপূর্ণা মন্দির বলুন, কালী মন্দির বলুন, শিব মন্দির বলুন, বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে আছেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মন্দির আছে। সেখানে এক একটা দেবতাকে
অনুষ্ঠান করে সেই বিরাট মন্দির সেখানে গড়ে ওঠে। কিন্তু আমাদের এই চূড়াগুলো আমরা দেখছেন, এই চূড়াগুলো যে শিল্পীকলা, এটা গুরুদেবের নিজের চেতনা থেকে উনি করিয়েছেন। নিজে 1964 সালে এই জায়গা কেনা হয়, মন্দিরের জায়গা। তার পরবর্তীকালে ডেভেলপমেন্ট করে আস্তে আস্তে করে 70 দশক থেকে মন্দির হয়, কিন্তু সবগুলো হয়নি। তার পরবর্তীকালেও আস্তে আস্তে সব মন্দিরগুলো উনি তৈরি করেন। এবং এই সব যে সমস্ত প্রতিষ্ঠিত মন্দির আছে, আমাদের মন্দিরে একজন পুরোহিত আছেন, যিনি নিত্য পুজো করেন। তারা নিজেরা এগুলো সমস্ত মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করেন। ইনি শ্যামাপ্রসাদ দে, বর্তমান মন্দির কমিটির সম্পাদক। ওনার মুখে আমরা বর্তমানে মন্দির কীভাবে পরিচালিত হয় তার একটা মোটামুটি ধারণা পেলাম। এবার বলবো এই মন্দিরে যে সমস্ত অনুষ্ঠানগুলি বিশেষভাবে পালিত হয় তার একটি তালিকা। যেমন সরস্বতী পুজো, বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী, রম্ভা তৃতীয়াতে মন্দির প্রতিষ্ঠা দিবস, গুরুদেবের মহাপ্রয়াণ দিবস 23শে জুন প্রতি বৎসর। এছাড়া জগন্নাথ দেবের রথযাত্রা, উল্টোযাত্রা, গুরু পূর্ণিমা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, শ্রী শ্রী দুর্গা পূজা, শ্রী শ্রী লক্ষ্মী পূজা, শ্যামা পূজা এবং পরমারাধ্য গুরুদেবের আবির্ভাব তিথি উৎসব, যেটা রাস পূর্ণিমায় পালিত হয়। এছাড়া প্রতি রবিবার সন্ধ্যায় গুরুদেবের সমাধি মন্দিরে সন্ধ্যারতি ও ভোগ নিবেদন করা হয়। গুরু ভাই ও বোনেরা ওই সময় প্রার্থনা ও কীর্তনের মাধ্যমে গুরুবন্দনা করে থাকেন। সামনে পরম গুরুদেব রামচন্দ্র দেবের একটি আলেখ্য এবং তার চরণ পাদুকা। এইবার মন্দিরের চূড়াগুলি একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। একটু দেখুন, লক্ষ্য করে কি সুন্দর কারুকার্য করা, সম্পূর্ণই কলিঙ্গ স্থাপত্যের নিদর্শন। বড়টা, হ্যাঁ, জগন্নাথ মন্দিরের চূড়া এটা। আচ্ছা, তার পাশে হচ্ছে শিবের চূড়া, শিব। আর এটা হচ্ছে আপনার লক্ষ্মীনারায়ণ। লক্ষ্মীনারায়ণ। এটা মা কালী নিচেরটা মা কালী, আর ওটা গুরুদেবের সমাধির চূড়া। ওই একদম বাদিকেরটা। এইটা দিলে কি দাঁড়ালো? এটা আপনার লক্ষ্মীনারায়ণ মাঝখানে যে বসেছে নাথ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। মন্দির গাত্রে অনেক দেব দেবতার মূর্তির কথা বলেছিলাম, এইবার সেগুলো দেখতে পেলাম কাছে থেকে। মন্দিরের কি অপরূপ শিল্পকর্ম! ছাদের উপরে সিমেন্টের একটি বেড তৈরি করে তার উপর অনেক তুলসী বৃক্ষ রোপণ করা আছে। মন্দির পরিক্রমা সম্পূর্ণ করতে ইনারা আমাকে সর্বতোভাবে সাহায্য করেছেন, তার জন্য আমি ইনাদের কাছে কৃতজ্ঞ। এবার বলবো এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে কিভাবে এসে পৌঁছাবেন। যে কোনো ট্রেনে কাঁচরাপাড়া স্টেশনে এসে পৌঁছে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসবেন এবং একটা টোটো নিয়ে নেবেন, কারণ রাস্তাটা একটু ঘোর প্যাচ মতো আছে, তাই যে কোনো একটা টোটো নিয়ে নেবেন। 7 থেকে 8 মিনিটের মধ্যে সতীশ নন্দী রোডে এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে পৌঁছে যাবেন। আর যে কথাটা না বললেই নয়, এই মন্দিরে সমস্ত গুরু ভাই বোনেরা মিলে যে আতিথেয়তা দেখিয়েছেন সেটা আমার অনেক দিন মনে থাকবে। আর যারা মন্দিরে বেড়াতে ভালোবাসেন তাদের বলবো, প্রচারের আড়ালে পড়ে থাকা এই মন্দিরটিতে একবার বেড়াতে আসুন, দেখবেন আনন্দে মন ভরে যাবে। যাই হোক, মন্দির পরিক্রমা আজকের মতন এখানে শেষ করব। ভিডিওটি যদি সামান্য ভালো লাগে তবে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।